ওই জন্য কি করেছেন, ওই দেব হতে পারে, মিমি হতে পারে, রচনা ব্যানার্জি হতে পারে, কয়েকটাকে ধরে এনে বলেছেন নে তোরা এমপি হয়ে যা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। যে কদিন সিনেমা করছিস করে কমবে খাবি, যেদিন সিনেমা করতে পারবিও না। এই ঘাটালে যে মানুষটা মাঠে চাষ করেন, ঘাম ঝরান, তিনি যেদিন আর মাঠে চাষ করতে পারবেন না, তার এক পয়সা ইনকাম থাকবে না, তাকে হয়তো পেটে গামছা বেঁধে পড়ে থাকতে হবে। সারা জীবন চাষ করে লোকের মুখে ভাত জুগিয়েছেন, তার হয়তো থালায় ভাত থাকবে না শেষ জীবনে। যে মানুষটা মাটি কাটেন, যে মানুষটা রাস্তা তৈরি করেন, যে মানুষটা টোটো চালান, অটো চালান, বাস চালান, তার হয়তো একটা বয়সের পরে আর কোনো ইনকাম থাকবে না। কিন্তু এদের ভোটে জিতে যাওয়া দেব ও চিতায় ওঠা পর্যন্ত যাতে পেনশনের ব্যবস্থা হয়ে যায়, তার জন্য মমতা ব্যানার্জি বলেছে তোরা এমপি হয়ে বসে থাক। ওদের কাজ কি? এরা কোনো হোমেও লাগে না, কোনো যজ্ঞেও লাগে না, কাজেও থাকে না, কম্মেও থাকে না। এদের কাজ হচ্ছে একবার করে আসবে, ভোটের আগে হাত পা নাড়বে, নাচন কোদন করবে, ভোট দিয়ে বেরিয়ে যাবে, এমপি হয়ে যাবে। তারপরে তোকে আর এলাকাতে বসতে হবে না, কারোর মুখ দেখাতে হবে না। দিদি বলে দিয়েছেন পার্লামেন্টেও যেতে হবে না, এলাকার মানুষের জন্য কোনো কথা বলতে হবে না পার্লামেন্টে গিয়ে। ওই মাঝে মধ্যে যদি কখনো শুটিং করার জন্য দিল্লি যাস, পার্লামেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় দূর থেকে পার্লামেন্টকে প্রণাম ঢুকে বেরিয়ে যাবি, লোকে বুঝে যাবে তুই ঘাটালের এমপি যাচ্ছিস। এই আপনাদের কাছে বলছি। আবার একটারে হয়নি তো এখন, এবার আবার আরেকটা একটার এসে জুড়েছে। আপনাদের বলছি, আপনাদের কাছে আবেদন করছি, আপনার ভোটে জিতে যে লোকটা এমপি হবে, যদি সামনের 5 বছর তাকে টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখতে চান, তাহলে কোনো একটা ফুলের চিহ্নে ভোট দিন। আর আপনার ভোটে জিতে যে এমপি হবে, তাকে যদি এই মাটিতে বন্যার সময় কোমর জলে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে চান, তাহলে কাস্তে ধানের শীষে তপন গাঙ্গুলিকে আপনারা ভোট দিন। অনেক দেখে নিয়েছেন আপনারা ফিল্ম স্টার, কি লাভ হয়েছে, কি অসুবিধা হয়েছে, কি সুবিধা হয়েছে, কি লোকসান হয়েছে, আমার থেকে ভালো আপনারা জানেন। আজকে আমি সকালেও একটা মিটিং এ বলছিলাম, কষ্ট হয়, খারাপ লাগে যখন এই মেদিনীপুরের দিকে তাকাই। এই মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুর জেলা, শিক্ষায় আমাদের রাজ্যের খালি নয়, আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা জেলাগুলোর মধ্যে অন্যতম ছিল এই অবিভক্ত মেদিনীপুর জেলা। 95% ওপর ছেলে মেয়ে এখানে মাধ্যমিক পরীক্ষায় বসে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে, গ্রাজুয়েশন করে, কত ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি করে, ঘরে ঘরে এমএ পাস করা, এমএসসি পাস করা ছেলে মেয়েরা বসে আছে। এই মেদিনীপুর জেলার মাটি বিদ্যাসাগরের জন্ম দিয়েছিল। এই মেদিনীপুর জেলা মাতঙ্গিনী হাজরাকে পেটে ধরেছিল। এই মেদিনীপুর জেলা ক্ষুদিরাম বোসকে জন্ম দিয়েছিল। এই মেদিনীপুর জেলা সুকুমার সেনগুপ্তকে জন্ম দিয়েছিল। এই মেদিনীপুরের মাটি ব্রিটিশের দু চোখের বিষ, ব্রিটিশের বুকের ভয় ছিল এই মেদিনীপুর। এই মেদিনীপুর জেলা থেকে ঘরে ঘরে ছেলে মেয়েরা স্কুল মাস্টারির চাকরি করেছে, তাদের হাতে পরের প্রজন্ম তৈরি হয়েছে। খালি মেদিনীপুরে বলে নয়, খালি হাওড়া হুগলির মতো লাগোয়া জেলায় নয়, আপনি বাংলার যে কোনো জেলায় যান, যে প্রান্তে যান, এমন কোনো স্কুল পাবেন না যে স্কুলে আজও বামফ্রন্ট সরকারের সময় এই পশ্চিম মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে, ঝাড়গ্রাম থেকে পড়াশোনা করে চাকরি পাওয়া, টেট পাস করা, এসএসসি পাস করা শিক্ষক নেই, এমন একটা স্কুল পাবেন না গোটা পশ্চিম বাংলায়। এই হলো মেদিনীপুর। আমার এখনো মনে পড়ে, এসএফআই করতাম 2008 সাল কি 9 সাল, এসএফআই এর একটা মিটিং করার জন্য এখানে আসছি, ট্রেন থেকে নেমেছি। একটা সময়ের পরে যখন কোলাঘাট পার করে ট্রেন আরো এগোচ্ছে, মাঝখানে মনে হচ্ছিল বোধহয় ট্রেনের ভিড়ে চাপা পড়ে মারা যাব, ট্রেনে এমন ভিড়। ভাবছি কি হয়েছে রে বাবা, রোববার সাধারণত ট্রেন খালি থাকে, লোকাল ট্রেনে আসছি, এমন ভিড়। নেমেছি, স্টেশনে এক কমরেড বাইকে করে আনতে গেছেন, আমার সঙ্গে তখন এসএফআই করতো আমাদের জেলার নেতা। এসএফআই যেখানে মিটিং হবে সেখানে নিয়ে যাবে। আমাদের সাংগঠনিক মিটিং এসএফআই এর খুব সম্ভবত জেলা কমিটি মিটিং ছিল বা কোন একটা মিটিং, এত বছর আগে আমি ভুলে গেছি। স্টেশনের বাইরে ওর বাইকে উঠেছি, বাইকে করে যাচ্ছি, 4 চাকা গাড়ি নয় বাইক, সেই বাইক রাস্তা দিয়ে 2 কদম এগোতে পারছে না, রাস্তায় এমন ভিড়, এমন গাড়ির জ্যাম। দুর্গাপুজো নয়, কালী পুজো নয়, ভাইফোঁটা নয়, ঈদ নয়, ক্রিসমাস নয়, বড়দিন নয়, কিচ্ছু না। কি ব্যাপার এত ভিড় কেন? ওকে জিজ্ঞেস করলাম তোদের এখানে কি আছে আজকে এরকম ভিড়? বলে আজকে টেট পরীক্ষা আছে। আমাদের এই জেলায় দুর্গাপুজোর দিন রাস্তায় এত ভিড় থাকে না, টেট পরীক্ষার দিন, এসএসসি পরীক্ষার দিন আমাদের এখানে রাস্তায় যেমন ভিড় হয়, উৎসবের মেজাজে ঘরে ঘরে ছেলে মেয়েরা যায় স্কুল টিচারের চাকরির পরীক্ষা দিতে। এই হলো মেদিনীপুর জেলা। আর সেই মেদিনীপুরে আজকে
আপনার ঘরে আপনি এর আগে তৃণমূলকে ভোট দিয়ে থাকতে পারেন, বিজেপিকে ভোট দিয়ে থাকতে পারেন, আপনি আমাদের শত্রু নন। ওদেরকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই কতগুলো চোর তৃণমূলের নেতার বিরুদ্ধে, কতগুলো দাঙ্গাবাজ বিজেপির নেতার বিরুদ্ধে। আপনি যে দলকে ইচ্ছা ভোট দিয়ে থাকুন না কেন, আপনি জানেন যদি আপনার বাড়িতে আজকে ক্লাস 7-এ 8-এ পড়া, 9 ক্লাসে পড়া, 10 ক্লাসে পড়া কোনো ছেলে থাকে, আপনার বাড়ির ছেলেটাকে, বাড়ির মেয়েটাকে জিজ্ঞেস করবেন, সেও জানে যদি পড়াশুনো করে কালকে চাকরির পরীক্ষায় বসি তাহলে পেটে গামছা বেঁধে ধর্মতলায় অনশন করতে হবে, পুলিশের মার খেতে হবে, লালবাজারের লকআপে যেতে হবে, এমনকি দিনের পর দিন চাকরি না পেয়ে পাখার ব্লেড থেকে মায়ের শাড়ি জ্বলিয়ে গলায় প্যাঁচ লাগিয়ে ঝুলে পড়তে হতে পারে। আর যদি দিদির পার্টি অফিসে গিয়ে, মমতা ব্যানার্জির পার্টি অফিসে গিয়ে মমতা ব্যানার্জির ছবিতে প্রণাম করে এক হাতে বেআইনি অস্ত্র আর এক হাতে মদের বোতল নিয়ে তৃণমূলের হয়ে তোলাবাজি করতে বেরিয়ে পড়ি, তাহলে আমার 3 তলা বাড়ি হবে, বাড়িতে এসি হবে, রাস্তার ধারে, হাইওয়ের ধারে আমার মদের বিয়ার বার হবে। ঘরে ঘরে ছেলে মেয়েদের জীবনকে শেষ করেছে। আজকে ওরা এসে বলে সিপিএম আমলে নাকি সবাই চিরকুটে চাকরি পেত। এবার আপনাদের একটা কথা বলি, যে টিভিতে মাঝে মধ্যে এই বিভিন্ন বিতর্কে গিয়ে ওখানে দেখি কিছু তৃণমূলপন্থী শিক্ষককে দেখি, তৃণমূলপন্থী অধ্যাপক, তৃণমূলপন্থী স্কুল শিক্ষক, স্কুল মাস্টার তৃণমূলের হয়ে তর্ক করতে আসে। আমি বিশ্বাস করুন, আগে বিশ্বাস করতাম না যে সিপিএম এর আমলে কেউ চিরকুটে চাকরি পেয়ে থাকতে পারে, কিন্তু এখন সিপিএম এর আমলে চাকরি পাওয়া এই তৃণমূলপন্থী শিক্ষক অধ্যাপক গুলোকে দেখলে না মাঝে মধ্যে আমারও মনে হয় এরা বোধহয় চিরকুটেই চাকরি পেয়েছে আমাদের সময়। পরীক্ষা দিয়ে চাকরি তো এদের পাওয়ার কথা নয়। আপনারা জানেন একটা সময় আমাদের রাজ্যে এসএসসি বলে কিছু ছিল না, তখন এই অভিযোগ উঠতো অনেক সময় আমাদের বিরুদ্ধে যে সিপিএম লোককে চিরকুটে চাকরি দিচ্ছে, সিপিএম নিজের লোককে চাকরি দিচ্ছে। জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। খোঁজ খবর নিয়ে দেখা গেল 100টার মধ্যে 95টা ক্ষেত্রে এই অভিযোগ মিথ্যে হলেও কিছু ক্ষেত্রে এই অভিযোগ সত্যি। আমাদের নেতারা কেউ হয়তো টাকা দিয়ে চাকরি বিক্রি করতেন না, কিন্তু অনেক সময় এরকম হচ্ছে স্কুলগুলোর গভর্নিং কমিটিগুলো তখন সবই বামপন্থীরা চালাচ্ছেন। হয়তো কোনো ছেলে কোনো মেয়ে পড়াশোনায় ভালো, সে গেছে ওই গভর্নিং বডির মাথায় আছেন পঞ্চায়েতের কোন সিপিএম এর নেতা, শহরাঞ্চলে কোনো কাউন্সিলর, কোথাও হয়তো এবিটি এর কোনো শিক্ষক নেতা, একসময় স্কুল টিচার ছিলেন, রিটায়ার করেছেন, এখন কোন স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান, তার কাছে গেছেন যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন, সুপারিশে তার একটা চাকরি হয়ে গেল। কোন ছেলে হয়তো, কোন মেয়ে হয়তো পাড়ায় ডিওয়াইফাই করে, কি কারোর কোনো মামা কাকা আছে সিপিএম এর নেতা, কোনো একটা স্কুলে চাকরির ভ্যাকেন্সি আছে, সে গিয়ে আগে চাকরিটা পেয়ে গেল, আরেকজন পেল না। 100টার মধ্যে 95টা ক্ষেত্রে এটা না হলে এলেন কমরেড জ্যোতি বসু। আর তারপরে 97 সালে কোন বিজেপি পরিবারের, কোন কংগ্রেস পরিবারের, কোন তৃণমূল পরিবারের ছেলে মেয়েকে আটকানোর জন্য নয়, একজন সিপিএম নেতার বাড়ির ছেলে মেয়ে যাতে স্কুলে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা না পায় সেইটা নিশ্চিত করার জন্য জ্যোতি বসু 97 সালে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করলেন। 97 থেকে 2010 প্রত্যেক বছর আমাদের রাজ্যে এসএসসির পরীক্ষা হয়েছে, টেটের পরীক্ষা হয়েছে। খালি তাই নয়, আপনাদের বলছি এখনো দেখবেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া কোনো কাজ হয় না। এই যে কদিন পরে 25শে বৈশাখ আসবে, রবীন্দ্রনাথের জন্মদিন, দেখবেন গোটা রাজ্যে হোর্ডিং লাগানো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, পাশে মমতা ব্যানার্জি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কবিগুরুর জন্মদিন পালন। নজরুল ইসলামের জন্মদিন, নজরুল ইসলামের পাশে মমতা ব্যানার্জি, ওনার অনুপ্রেরণায়। দেখবেন ডেঙ্গু ম্যালেরিয়া বাড়বে, পঞ্চায়েত থেকে পুরসভা থেকে হোর্ডিং করবে, দেখবেন যে ডেঙ্গু আটকাতে হবে, জমা জল করবেন না, এই করবেন না, সেই করবেন না। ডেঙ্গু ম্যালেরিয়া হোর্ডিং দেখবেন, মানে মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি, কোথায় নেই। মাঝে মধ্যে মনে হয় আমাদের রাজ্যে এরপর সরকারি হোর্ডিং দেখবো, গাছের গায়ে লাগানো থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই গাছটা সালোক সংশ্লেষ করছে। আপনাদের বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনি তৃণমূলেরও সমর্থক হয়ে থাকতে পারেন, আপনি বিজেপিরও সমর্থক হয়ে থাকতে পারেন, আপনি যার সমর্থক হন না কেন, বামফ্রন্ট সরকারের আমলে যদি আপনি এসএসসি দিয়ে, টেট দিয়ে চাকরি পেয়ে থাকেন, তাহলে জানবেন আপনি জ্যোতি বসুর অনুপ্রেরণাতে চাকরি পাননি, আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের অনুপ্রেরণাতে চাকরি পাননি, আপনি আপনার নিজের মেধায়, নিজের পরিশ্রমে, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কোন মুখ্যমন্ত্রীর দয়ায় চাকরি পাননি। আমাদের সাফল্য কি? বামফ্রন্ট সরকারের সাফল্য কি? আপনার মেধা, আপনার যোগ্যতার প্রতি যাতে সুবিচার হয়, সঠিক ন্যায় হয়, তার ব্যবস্থা আমরা চালু রাখতে পেরেছিলাম। আর আজকে আমাদের রাজ্যে জমকালো পরিবর্তন হয়েছে। এখন যে পড়াশোনা করবে, যে পরিশ্রম করবে, যে নিজের গতর খাটিয়ে নিজের
মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে করে কমবে খেতে চাইবে, বাংলায় তার মতো কপাল পোড়া আর কেউ নেই। আর যে তোলাবাজি করতে চাইবে, যে অন্যের জমি দখল করতে চাইবে, যে পঞ্চায়েতে বোম মারবে, যে ভোট লুট করবে, যে মহিলাদেরকে পার্টি অফিসে তুলে এনে ধর্ষণ করবে, তার মতো ভদ্রলোক বাংলায় আর কেউ নেই। সে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে আর তার সামনে সবাই মাথা নিচু করে বসে থাকবে। এই পশ্চিমবাংলা বানিয়েছেন মমতা ব্যানার্জি। কদিন চলবে বলুন তো এই বাংলা? আর এসছে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, বাংলায় সভা করতে এসে কদিন আগে বলছেন বাংলায় গুন্ডারা শেষ করবেন। বাংলায় নাকি যারা টাকা চুরি গেছে টেটে এসএসসিতে, যে টাকা এখান থেকে ইডি সিবিআই বাজেয়াপ্ত করে নিয়ে চলে গেছে, তার সেই টাকা নাকি আবার মানুষকে ফেরত দেওয়ার জন্য উনি নাকি ব্যবস্থা নেবেন। আচ্ছা, সারদার টাকা সিবিআই কবে বাজেয়াপ্ত করেছিল? 2014 সালে। নারদার টাকা নিতে আমরা কবে দেখেছিলাম? 2016 সালে। সারদার বাজেয়াপ্ত হওয়া টাকাগুলো কোথায় গেল 10 বছর ধরে? সারদার যে টাকাগুলো, এমনকি তৃণমূল কংগ্রেসের যাদের কাছ থেকে বেআইনি টাকা বাজেয়াপ্ত হয়েছে, ওই সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুদের মতো সারদা রোজ ভ্যালির মালিক, যাদের কোটি 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 টাকার চুরির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সেগুলো তো আছেই। আপনারা জানেন অনেকে, কুণাল ঘোষ থেকে শুরু করে, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে, তৃণমূলের অনেক এমপি, অনেক নেতা, তারা পুলিশের তারা খেয়ে, সিবিআই এর তারা খেয়ে নিজেদেরকে গিয়ে কোটি কোটি টাকা ফেরত দিয়ে আসতে হয়েছিল সিবিআই কে, যে এই টাকা আমরা নিয়েছি সুদীপ্ত সেনের কাছ থেকে, এই টাকা আমরা নিয়েছি গৌতম কুণ্ডুর কাছ থেকে, এই টাকা ফেরত দিন, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। বাজেয়াপ্ত টাকাগুলো কোথায় গেল? 10 বছর সময় পেয়েছেন টাকাগুলো ফেরত দেবার, 10 পয়সা ফেরত দিয়েছেন কাউকে? এখন বাংলায় সভা করতে আসলে এখন আর সারদার নাম মুখে আনেন না, এখন আর রোজভ্যালির নাম মুখে আনেন না, এখন চাকরি বিক্রির কথা বলছেন। শুভেন্দুকে বিজেপিতে ঢুকিয়েছেন, সারদা তদন্ত বন্ধ হয়ে গেছে। কালকের চাকরি চোর এই পার্থকে আর পার্থর ভাইপোকে ঢোকাবেন বিজেপিতে, কালকে থেকে চাকরি তদন্ত বন্ধ হয়ে থাকবে। এই এক সার্কাস আমরা দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলে বাংলা থেকে আমাদেরকে 42টা এমপি দিন, তাহলে আমরা তৃণমূলের চোরদেরকে জেলে ঢোকাবো। আরে চোরদেরকে জেলে ঢোকাতে কটা এমপি লাগে রে ভাই? ভারতের সরকার তৈরি করতে 272 জন এমপি লাগে, 273 জন এমপির সমর্থন লাগে। বিজেপির একা 303 জন এমপি ছিল। 303 জন এমপিকে নিয়ে আপনি যে কাজ করতে পারেননি, 5টা বাড়তি এমপি পেলে আপনি কি কাজটা করবেন? কি সুযোগ ছিল না বলুন তো এদের হাতে? আজকে আমরা ভোটে হেরে গেছি, 2011-এ আমরা হেরে গেছি, তারপরে মার খেয়েছি। আমাদের একের পর এক এই গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় এমন একটা পাড়া নেই যে পাড়ায় আমাদের কোনো না কোনো কমরেডের নাম লেখা একটা না একটা শহীদ বেদি পাওয়া যাবে। পার্টি অফিস ভাঙচুর হয়েছে, দিনের পর দিন আমাদের কমরেডরা ঘর ছাড়া হয়েছে, দিনের পর দিন মিথ্যে মামলায় জেল খেটেছে। আমাদের কোন কমরেড কমিউনিস্ট পার্টি করে বলে তার চোখের সামনে তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, এমন ঘটনা ঘটেছে এই জেলাতে। সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা লড়াই করেছি তৃণমূলের বিরুদ্ধে। ভালো হতো যদি সেদিন সারদার চোরগুলোকে ল্যাম্পপোস্টে বেঁধে ওদের কাছ থেকে টাকা উসুল করতে পারতাম, ভালো হতো। সেদিন ওটা করতে পারিনি, আমরা ভোটে হেরেছিলাম। আর সারদার চোরের পার্টিগুলো ভোটে জিতে নবান্নে বসছিল মমতা ব্যানার্জির দয়ায়। আমরা রাস্তায় মিটিং করেছি, মিছিল করেছি, আন্দোলন করেছি, করতে গিয়ে অনেক মার খেয়েছি, আদালতে লড়াই করেছি। বিকাশ ভট্টাচার্য মামলা লড়েছেন, লড়াই করে সিবিআই তদন্ত আমরা আদায় করে এনেছিলাম। তদন্ত শুরু হলো, কয়েকটা চোর ধরা পড়ছিল, পাড়ার চায়ের দোকানে বাজি ধরা হতো, এরপরে কোন চোর জেলে ঢুকবে। এমন সময় কি হলো, যাদের জেলে ঢোকার কথা ছিল তারা দলে ঢুকে গেল, সব তদন্ত বন্ধ হয়ে গেল। আপনাদের বলছি, আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যিনি সেদিন সারদায় টাকা রেখেছিলেন, সেদিন রোজভ্যালিতে টাকা রেখেছিলেন, সেদিন অন্য কোনো চিটফান্ডে টাকা রেখেছিলেন, আপনি টাকা ফেরত পাননি, এখন আপনি টিভিতে মোদির বাতেলা শোনেন, সারদার টাকা যে ফেরত দেয়নি, রোজভ্যালির টাকা যে ফেরত দেয়নি, সে নাকি চাকরি বিক্রির টাকা ফেরত দেবে। এখন যখন বাতেলাগুলো আপনারা শোনেন, মনে করুন, মনে রাখবেন, আপনার টাকা আপনি একদিনে ফেরত পেয়ে যেতেন শুধুমাত্র যদি শুভেন্দু অধিকারীকে, মুকুল রায়কে বিজেপিতে না ঢোকানো হতো। যদি ওরা তৃণমূলে থাকতো, বিজেপি ওদেরকে আশ্রয় না দিত, তাহলে সারদার, নারদার, এই রোজভ্যালির প্রতিটা পয়সা ফেরত চলে আসতো। চোরগুলো বিজেপিতে ঢুকলো, যে টাকা আপনারা ফেরত পেতে পারতেন সেই টাকা ফেরত পাননি, কোনো দিন আর পাবেন না যতদিন বিজেপির সরকার থাকবে। আগামী 100 বছরেও পাবেন না যদি 100 বছর ওদের সরকার থাকে। কি দরকার ছিল বলুন তো এটা? তারপরে আজকে এসে বলছে আমাদেরকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন। কেন? বলছে বামপন্থীরা জিতলে, ওরা কয়েকটা আসন জিতবে, ওরা গিয়ে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে, জোট সরকার তৈরি হবে। আমরা বিজেপি, আমরা জিতলে আমাদের এক পার্টির সরকার তৈরি হবে, এক পার্টির সরকার শক্তিশালী সরকার হবে, জোট সরকার দুর্বল সরকার হবে।
আপনাদের বলছি 2004 সালে আমরা জোট সরকার করেছিলাম, এখান থেকে কমরেড গুরুদাস দাশগুপ্তকে আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন। বাংলা থেকে 35 জন, গোটা ভারত থেকে 61 জন বামপন্থী এমপি তারা গেছিলেন দিল্লিতে। কংগ্রেসকে সমর্থন করেছিলাম, প্রথম ইউপিএ সরকার, জোট সরকার তৈরি হয়েছিল। ওরা বলে, বিজেপি বলে জোট সরকার নাকি দুর্বল সরকার। সেই দিন ওই জোট সরকার ভারতকে